হ্যালো, স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য আজ বিশেষ নিবেদন। ভূত, রহস্য, রোমাঞ্চকর গল্প কার না ভালো লাগে। তাই জন্য আজকে দুই বাংলার বাছাই ভূতের গল্প থেকে তোমাদের জন্য আজকে একটি বিশেষ নিবেদন। বইটির সম্পাদনা করেছেন সেকেন্দার আলী শেখ। তোমরা গল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কিন্তু, আর বেল আইকনটি অবশ্যই অন রেখো, তাহলে যখনই আমার গল্প আসবে, নতুন নতুন গল্প, তোমরা সেই গল্পের নোটিফিকেশন পাবে। তাহলে আজকের গল্পটা শুরু করে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের গল্পটির নাম হলো মাঝরাতের জলসায়। লেখক শিশির কুমার মজুমদার। প্রসন্ন বলল, এত রাতে ওখানে যাওয়ার কি দরকার? জায়গাটা ভালো নয়, দিনের বেলাতেই তেমন লোকজন যায় না, আর তুই বলছিস এখন যাবি? ননি বারান্দায় পায়চারি করছিল, সেখান থেকে বলল, ভূতের ভয় আমার নেই। তাছাড়া এটা তো আমার কাছে একটা চ্যালেঞ্জ। তুই তো জানিস প্রসন্ন, রঘুর সঙ্গে মুখ দেখা দেখি একদম বন্ধ হয়ে গেছিল, আর রঘুরাও তো কলকাতা ছেড়ে গাঁয়ে চলে এসেছিল। কদিন আগে হঠাৎ ওর চিঠিটা পেলাম, ওই তো তোর টেবিলে ওটা রাখা আছে, পড়ে দেখ না। এরপর আর আমার পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব নয় কিছুতেই। প্রসন্ন টেবিলের ওপর থেকে চিঠিখানা তুলে নিল, খুলে পড়ল। অদ্ভুত চিঠি। লেখা আছে, ননি, বন্ধু ছিলি, মিথ্যা মামলা জিতে শত্রু হলি। তোর তো খুব সাহস শুনি, আয় না আমার কাছে। মরতে বসেছি, এ অসুখ সারার নয়। মরার আগে তোর সঙ্গে শেষ বোঝাপড়া করতে চাই। তোর জন্য অপেক্ষা করে থাকবো আমাদের পৈতৃক বাড়িতে। সে বাড়ি গ্রামের বাইরে, ভবদুলাল ভবন। আসবি কিন্তু, সাহসী বীর পুরুষ, রঘু। প্রসন্ন বলল, আমার আপত্তি ওই বাড়িটা নিয়ে। চক গোবিন্দপুরের ভবদুলাল ভবনে মানুষ থাকে বলে শুনিনি, তবে ভেঙে পড়েনি, কারণ রঘুদের লোকজন ওটা নিয়মিত দেখাশোনা করে। তা রঘুরা তো ও বাড়িতে থাকে না। বিশাল খালি বাড়িটা তালা বন্ধ হয়েই পড়ে থাকে। ভূতের বাড়ি বলেই সবাই জানে এখানে। ওখানে ও তোকে গুম করতে পারে। বারান্দা থেকে ননি ঘরে এলো, হাত ঘড়ি দেখে বলল, চলি। বাইরে সাইকেল রিক্সা পাবো নিশ্চয়ই। এখন রওনা দিলে 7টা নাগাদ পৌঁছে যাব ওই ভবদুলাল ভবনে। দেখতে চাই ও আমার সঙ্গে এতদিন পর কি ব্যবহার করে। খুন করবে নয় ভয় দেখাবে, হয়তোবা বোকার মতো তোকে দিয়ে নতুন দলিল লিখিয়ে নিতে চেষ্টা করবে। অবশ্য সে দলিল টেকে না, বলল প্রসন্ন। কিন্তু তোর গোয়ারতুমির মানে হয় না। মামলার পর মুখ দেখা দেখিও বন্ধ তোদের দুজনের। তারপর যখন তোকে আসতে লিখেছে ওই রকম ভাষায়, তখন তোর বোঝা উচিত মুখোমুখি দেখাটা তেমন আনন্দের ব্যাপার হবে না। তবুও যদি যেতে চাস তো কাল সকালে যাস, রাতেই যেতে হবে তার কি মানে আছে? হাসল ননি, বলল, কলকাতা ছাড়ার আগে আমি গেছিলাম রঘুর প্রাণের বন্ধু রাখালের কাছে। সে তো আমারও বন্ধু। বলল, রঘুর নাকি ভীষণ অসুখ, কেমন আছে তা ও জানে না। তবে রঘুরা তো বাড়িতে থাকে না, ও বাড়ির সুনাম নেই। শুনেই মনে হয় আমি ঠিক করেছি রাতেই ওর সঙ্গে দেখা করতে যাব। ওই যে দেখলি না, ও আমাকে বীর পুরুষ বলে ঠাট্টা করেছে, এটাই হবে তার উত্তর। টেবিলের ওপর থেকে চিঠিখানা তুলে ভাঁজ করে পকেটে পুরল ননি। কোনো দিকে না তাকিয়ে স্টেশনে নেমেই তোর কথা মনে পড়ল। অনেক দিন দেখা হয়নি বলে দেখা করে গেলাম। এর সঙ্গে ও বাড়িতে যাওয়ার কোনো সম্বন্ধ নেই রে প্রসন্ন, চলি। বলে ননি বার হয়ে গেল।
ভবদুলাল ভবনের সামনে সাইকেল রিক্সাটা থামিয়ে রিক্সা চালক জোরে জোরে ঘন্টা বাজালো বেশ কয়েকবার। ভেতর থেকে কারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এখানে ওই দেখুন, কেউ সাড়াও দিচ্ছে না, কোথাও আলোও জ্বলছে না। আপনি কি নামবেন এখানে? তাকিয়ে তাকিয়ে বাড়িটা দেখছিল ননি। সত্যি কোথাও আলোর দেখা নেই। রঘু ওকে এখানে এসে দেখা করতে বলেছে, কিন্তু ও তো লেখেনি সে এখানেই থাকে। তাছাড়া কদিন আগে ও খুব অসুখে ভুগেছে। এখন তাহলে তো ওর গ্রামের বাড়িতেই থাকা সম্ভব, সেখানেই যাবে নাকি ও এখন? এ গায়ে ও এর আগে কখনো আসেনি। প্রসন্ন ওখানে এসেছে এর আগে কবার। কলকাতায় প্রসন্ন আর রঘু ওর সঙ্গে একই কলেজে একই সঙ্গে পড়তো। রঘু আর ও একই পরিবারের দুই শরিকের ছেলে। রঘুদের বাড়ির সবাই বরাবর দেশেই বাস করেছেন। অতীতে ননির ঠাকুরদা গ্রাম ছেড়ে কলকাতায় চলে যান। গ্রামের সম্পত্তির মূলধনের জোরে কলকাতাতে ও কিছু সম্পত্তি করেন। সেই সম্পত্তির কিছু অংশ দাবি করে বসে অন্য শরিকেরা। তাই নিয়েই শেষ পর্যন্ত মামলা বাঁধে। মামলা চালু করেছিলেন ননির বাবা। রঘুর বাবা অন্যায় দাবি ও দখলদারির বিরুদ্ধে। সেই মামলার নিষ্পত্তি হলো রঘু আর ননির আমলে। দুপক্ষের কর্তারা তখন পরপারে। ননির পক্ষে রায় দিলেন বিচারক। জয়ের খবর পেয়ে ননি ছুটে গেছিল রঘুর কাছে। বলেছিল, আরে তুই নাকি কলকাতা ছেড়ে দেশে চলে যাবি ঠিক করেছিস? কেন? ও বাড়ি তোকে ছাড়তে হবে না। তোর উকিলকে বল ও বাড়িটা আমি তোকে দানপত্র লিখে পাকা করে দিয়ে যাচ্ছি, তাহলেই তো ঝামেলা মিটবে। ঝামেলা মেটেনি। ভীষণ রাগে রঘু শহর ছেড়েছিল। ওই মুখ দেখা দেখি বন্ধ করেছিল। রিক্সাওয়ালা বলল, বাবু তাহলে গ্রামে এদের বাড়িতে নিয়ে যাই আপনাকে, সে বাড়িও আমি চিনি। তাই করতে যাচ্ছিল ননি। তখনই অন্ধকার বাড়িটার নিচের তলা থেকে একটা ডাক শোনা গেল। একটা দরজা আওয়াজ করে খুলে গেল। সাদা কাপড় পরা একজন বাইরে বার হয়ে এলো। স্পষ্ট শোনা গেল তার কথা, কে? ননি এসেছিস নাকি? আয় আয়, আলো নেই দেখে চলে যাচ্ছিলি নাকি রে? এ যে রঘুর গলা, তাতে সন্দেহ নেই। তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে পড়ল ননি। বাগানের গেট খুলে ভেতরে ঢোকার আগেই রঘু বারান্দায় এসে দাঁড়ালো। ব্যঙ্গ করে বলল, অন্ধকার দেখে ভয় পাচ্ছিলি নাকি রে সাহসী পুরুষ? আমি তো তোকে এখানেই আসতে লিখেছিলাম। তবে সেকালের জমিদার বাড়ি, বাগান সামনে, তার মাঝ দিয়ে পথ। সে পথের দুপাশে অন্ধকার। কিছু দূর দূর পাথরের মূর্তিগুলো কেমন যেন ভয় দেখানো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এগোতে এগোতে ননি বলল, ভয় নয় রে রঘু, আলো নেই দেখে ফিরে যাচ্ছিল তোদের এখনকার বাড়িতে। রঘু ওর দিকে তাকিয়ে বলল, এত রাতে এলি, কেউ তোকে কিছু বলেনি? ওই রিক্সাওয়ালাটা। সিঁড়ি দিয়ে ওপরে উঠে রঘুর সামনে দাঁড়ালো ননি। বেশ চিন্তিত হয়ে বলল, না না, কি বলবে? তোর দেখা না পেলে বিপদে পড়তাম এত রাতে। যাক সে কথা, চল ভেতরে চল। হি হি করে হাসলো রঘু। বলল, আলো? কলকাতা থেকে এলি, লোডশেডিং জানিস না? দেখ এক্ষুনি হয়তো আলো এসে যাবে। আয় ভেতরে আয়। রঘুর পেছনে পেছনে ঘরের মধ্যে ঢুকলো ননি। নাকে সঙ্গে কেমন একটা যেন ভ্যাপসা গন্ধ লাগলো ওর, যেন এ ঘরের দরজা জানলা বহুদিন খোলা হয়নি। থমকে দাঁড়ালো ননি। থমকে থেমে ঘাড় ঘোরালো রঘুও। হেসে বলল, কি হলো রে? আবার ভয় পেলি নাকি রে বীরপুরুষ? অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না। এ ঘরের দরজা জানলাগুলোও সব বন্ধ নাকি রে? আন্দাজে কিছুটা এগিয়ে গিয়ে বলল ননি। মোমবাতি নেই? জ্বাল না, আমার অসুবিধে হচ্ছে। তখনই দড়াম করে আওয়াজ তুলে পেছনের দরজাটা বন্ধ হয়ে গেল। সে আওয়াজে চমকে উঠেছিল ননি। ঘরটাও সঙ্গে সঙ্গে ঘুরঘুরটি অন্ধকারে ডুবে গেল। অবাক ননি বলল, ওরে রঘু, কোন দিকে তুই? আলো না হলে এগোবো কি করে রে?
সঙ্গে সঙ্গে রঘু বলে উঠল, আলো তো জ্বলবে না রে বীরপুরুষ, এই বাড়িতে ইলেকট্রিক কানেকশন নেই, নেই কেরোসিন তেল, লণ্ঠন, এমনি এগিয়ে চল, আমরা ওপরে যাব। কি পাগলের মতো বকছিস? এ বাড়ি তোদের নিজেদের বাড়ি, এর আনাচে কানাচে তোর চেনা, অন্ধকারেও চলতে পারিস। আমি নতুন, শেষে কি ঠক্কর খেয়ে ঠ্যাং ভাঙবো? মোমবাতি বা লণ্ঠন আন বলে অন্ধকারেই হাত বাড়িয়ে রঘুকে ধরতে গেল ননি। ওকে সামনে না পেয়ে অবাক হয়ে বলল, এই রঘু, তুই কোথায় গেলি? আরে অন্ধকারে আমি যে সত্যিই কিছু দেখতে পাচ্ছি না, আলোর ব্যবস্থা নেই এখানে? না, বেশ যেন জোর দিয়েই বলল রঘু, চল ওপরে চল, এখানে তোকে থাকতে হবে না। বলার সঙ্গে সঙ্গে বেশ আওয়াজ করে অন্য দিকের একটা দরজা খুলে গেল। অন্ধকারেই বুঝতে পারল ননি ওটা ভিতর বাড়িতে যাওয়ার দরজা। আব ছায়ার মধ্যে দাঁড়িয়ে রঘু ডাকলো, আয় আমার সঙ্গে আয়। দরজাটা খুলে যাওয়াতে মনে মনে স্বস্তি বোধ করলো ননি। রঘুর পেছন পেছন দরজা দিয়ে বাইরে বার হয়ে ও অবাক হলো, ভেতর বাড়িরও কোথাও কোনোখানে আলো জ্বলছে না। বারান্দার শেষে একদিকে দোতলায় ওঠার সিঁড়িটা যেন অন্ধকারের মধ্যে আরো অন্ধকার হয়ে আছে। সেদিকেই এগোলো রঘু, বলল, আয় বীরপুরুষ, দোতলায় তোর থাকার ব্যবস্থা করেছি, সেখানেই সবাই তোর জন্য অপেক্ষা করছেন, আয় আয়। কিছুটা এগিয়ে ননি জিজ্ঞেস করলো, এখানে আর কে কে থাকে রে রঘু? শুনেছিলাম তোরা নতুন বাড়িতে উঠে গিয়েছিলি, তাহলে? সিঁড়ির ধাপে পা দিয়ে রঘু বলল, থাকেন সবাই, ওপরে গেলেই তো তাদের সবাই তো তোর জন্যই অপেক্ষা করে আছেন। তুই আমার এত বড় বন্ধু, তোকে তো সবাই আদর যত্ন করবে রে। ওর গলার স্বরে ব্যঙ্গের ঝাঁঝ। সিঁড়ির ধাপে পা রেখে ননি বলল, তুই দেখছি মামলার ব্যাপারটা এখনো ভুলিসনি, অথচ ও ব্যাপারে আমার তেমন দোষ ছিল না। মিছে কথা বলিস না ননি। বেশ যেন রাগ করেই বলল রঘু, ওসব মিছে কথা শুনতে ভালো লাগে না। তাছাড়া তোকে এখানে এখন ডেকে এনেছি মন্ডা মিঠাই খাওয়াতে নয়, ডেকে এনেছি ওই মামলার ব্যাপারটাই নতুন করে মিটিয়ে ফেলতে। উঠে আয় ওপরে। বাঁক নিয়ে সিঁড়িটা সোজা উঠে গেছে দোতলায়। বাঁক ঘুরে ফের থমকে দাঁড়ালো ননি। অবাক কাণ্ড, দোতলাতেও কোথাও কোনো আলো জ্বলছে না। এতক্ষণ এক টানা অন্ধকারে থেকে অন্ধকার ওর চোখে অনেকটা সয়ে গেছে। ও দেখলো দোতলার টানা বারান্দায় একদিকে সারি সারি ঘর, তার প্রত্যেকটার দরজাই বন্ধ, অন্যদিকে বুক সমান উঁচু জাফরি কাটা রেলিং। ওদিকেই নিচে বোধহয় ভিতর বাড়ির উঠান। রঘু বারান্দায় উঠে গেছিল, না ফিরেই বলল, থামলি কেন? আয় আয়, তোর জন্য যথাযথ ব্যবস্থা করে রেখেছি, কোনো অসুবিধা হবে না তোর। আর উপরে না উঠে ননি বলল, তুই কি রঘু আমাকে ভয় দেখাবার জন্য এখানে এনেছিস? এই বাড়িতে তো দেখছি কেউ থাকে না, সব ঘর বন্ধ। হি হি করে হাসলো রঘু, বলল, বাজে কথা, কে বলল সব ঘর বন্ধ? কোন ঘরটাতে তুই থাকতে চাস বল? প্রথম ঘরটা নাচ ঘর, ওটা থাক। 2 নম্বরে থাকতেন দাদুর বাবা, 100 বছর বেঁচে ছিলেন তিনি, তার মধ্যে 90 বছর কাটিয়েছিলেন ওই ঘরে। পাশেরটা দাদুর ঘর, তিনি তোর দাদুর বন্ধু ছিলেন, তাকেই তোর দাদু ভালো মানুষ পেয়ে ঠকিয়েছিলেন, তার টাকায় কেনা কলকাতার বাড়ির দলিল নিজের নামে করেছিলেন। এ তো জোর চুরি, আমাদের পক্ষে অনেক সাক্ষী ছিল, কিন্তু তোর বাবা টাকা খাইয়ে তাদের মুখও বন্ধ করে দিল। অথচ আমাকে সেই ব্যাপারে কোনো দিন কোনো কথা বলিসনি। আপনজনের মতো হেসেছিস, গল্প করেছিস, একসঙ্গে সিনেমা দেখেছিস, বাড়িতে এসেছিস, বাড়ি নিয়ে গিয়ে খাইয়েছিস। শয়তান কোথাকার, ওই সব ছিল তোর ভরম। তলে তলে মামলায় একতরফা রায় নেওয়ার ফন্দি। আমাদের উকিলটাকে কত টাকা খাইয়েছিলি? কলকাতার অত বড় বাড়িটা সেফ ঠকিয়ে দখল নিলি। এ সবেরই আজ ফয়সালা করব বলেই তোকে ডেকে এনেছি রে বীরপুরুষ। এ বাড়িতে কেউ নেই বলছিস কি? এ বাড়িতে তো তারা সবাই আছেন যাদের তুই ঠকিয়েছিস। আয় আয়, উঠে আয়। 3 নম্বর ঘরটা খুলে দিচ্ছি, এখন বিশ্রাম কর। রাত 10টায় অমাবস্যা লাগবে, তখনই তারা আসবেন। ফয়সালা হয়ে যাবে মামলাটা পাকাপাকি ভাবে। উঠে আয় তুই। থমকে গেল ননি। এই প্রথম ওর মনে কিছুটা ভয় ঢুকলো। এ কি বলছে রঘু?
এভাবে বাহাদুরি করে এখানে না আসাই উচিত ছিল। রঘু ওকে নিয়ে কি করতে চায়? ও বলছে এ বাড়িতে এখন আরো অনেকেই আছে। আছে তো তারা কোথায় আছে? সব ঘরগুলোই তো বন্ধ সামনে। উঠে আয় তুই। উঠে এলি যেন ধমকেই বলল রঘু। চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকলে হবে? তোকে আসতেই হবে এখন ওপরে, নইলে যাবি কোথায়? সহজ হওয়ার চেষ্টা করে ননি বলল, আচ্ছা এসব কি পাগলামি করছিস বলতো তুই? ওপরে যেতে বলছিস, যাবোটা কোথায়? দেখতেই তো পাচ্ছি সব ঘরগুলো বন্ধ। আমার তো মনে হচ্ছে এ বাড়িতে তুই ছাড়া আর কেউ নেই। ওর সঙ্গে কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সামনের সব ঘরের সব দরজাগুলো একসঙ্গে খুলে গেল, আর প্রত্যেকটা দরজা দিয়ে সাদা ছায়া ছায়া পোশাক পরা একজন মানুষ বার হয়ে এসে রেলিংয়ের পাশে ঘেঁষে দাঁড়ালো। সবার শেষে বিশ্রী আওয়াজ তুলে সামনের একটা ঘরের দরজা খুলে গেল, যেন বহু দিনের বন্ধ হয়ে থাকা জং ধরা দরজা খুলল। অবাক ননি দেখল তার ভেতর থেকেও সাদা ছায়ার মতো পোশাক পরা একজন দশাশই পুরুষ বাইরে এসে দাঁড়ালো। যে দাঁড়ালো সেও যেন ওকেই দেখছে। রঘু বলল, ভীতু কোথাকার! বলেছি লোডশেডিং চলছে, ওই তো তোর থাকার ঘরের দরজা খুলে গেল। বারান্দায় এসে দাঁড়িয়েছেন আমার আত্মীয় স্বজনরা, সামনেই ঠাকুরদা, তিনি তোর সঙ্গে কথা বলতে চান। সেই জন্যই তো তোকে এখানে ডেকেছি। ওই সব আলোর কথা ছাড়তো, ও নিয়ে আমি কখনো সত্যি বলবো না। সত্যি যা তা হলো এ বাড়িতে অনেকে থাকেন। অনেকটা স্বস্তি বোধ করলো ননি। বাকি কয়েক ধাপ উঠে ও বারান্দায় এসে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ও ঠাকুরদাকে প্রণাম করতেই যাচ্ছিল, তিনি বলে উঠলেন, থাক থাক, আর ভক্তির দরকার নেই, ওখানেই থাক। কেন তোমাকে ডাকা হয়েছে জানো? বেশ অস্বস্তির সঙ্গে ননি বলল, না তা ঠিক জানি না। রঘুর চিঠিটায় মাথা মুন্ডু কিচ্ছু নেই। কেন যে আসতে হবে আমাকে এখানে তা নিয়েও কিছুই লেখেনি। শুধু আমাকে ভীতু কাপুরুষ বলে মনের ঝাল ঝেড়েছে। তোমাকে ডাকা হয়েছে শাস্তি দেওয়ার জন্য। যে অন্যায় তুমি করেছো তোমার বন্ধুর সঙ্গে, সে তো বিশ্বাসঘাতকতা। তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। মানে আমাকে কি আপনারা বাগে পেয়ে গুম করে রাখবেন? বেশ উৎকণ্ঠা নিয়েই বলল ননি। মনে মনে একটু ভয়ও পেল। লোডশেডিং কতক্ষণ চলবে এখানে? আলো আসবে না? দূরে দাঁড়িয়ে থাকা সবাইকে যেন কেমন দেখাচ্ছে ঠাকুরদাকে। মনে হচ্ছে হাওয়ায় ভাসা হালকা তার দেহ, স্পষ্ট দেখাও যাচ্ছে না। তার উপরে ঠাকুরদার কথাগুলো যেন কেমন ফ্যাস ফ্যাসে। ঢোকো ঘরেতে, তুমি ওইখানে দাঁড়িয়ে থেকো না, ঠান্ডা গলায় বললেন ঠাকুরদা। ঘরে ঢোকা ছাড়া আর তোমার কোনো উপায় নেই, ঘরে তোমাকে ঢুকতেই হবে। মনে অনেক সাহস এনে ননি বলল, আপনাদের এই সব পাগলের প্রলাপ শুনতেই আমি এখানে আসিনি। ভেবেছিলুম রঘু সব ভুলে গেছে। হ্যাঁ তা তো গেছেই, নইলে যে বাড়ি নিয়ে এত কথা, তা তো আমি মামলা জেতার পরেই ওকে দানপত্র করে বিনা শর্তে দিতে চেয়েছিলুম। তা ও নিল না কেন? এখন আমাকে মিথ্যে দোষী করা হচ্ছে। তুমি তো জুতো মেরে গরু দান করতে চেয়েছিলে, তা রঘু নেবে কেন? ওর কি মান সম্মান নেই? তাছাড়া বাড়ি দিয়েই দেবে তো অমন গোপনে অতদিন মামলা লড়লে কেন? এই কথায় যে কি উত্তর দেবে তা ননি ভেবেই পেল না। মামলা লড়েছিলেন ওদের বাধা আইনজীবী, তিনি ছিলেন ওর বাবার একান্ত বন্ধু। অনেক বলা সত্ত্বেও তিনি কোনো কথাই শোনেননি। তার জন্য ওকে দায়ী করা অন্যায়। পরক্ষণেই ওর মনে হলো, এ কথা বললে রঘু মানবে কেন? ও যে এসব কথা এখন বানিয়ে বলছে না, তার প্রমাণ ও দেবে কি করে? ভয়ঙ্কর অস্বস্তিতে ননি বলল, ও মামলার জন্য আমি দায়ী নই। অনেক বলা সত্ত্বেও আমাদের উকিল মশাই ও মামলা চালিয়ে গেছিল। তাকে থামাতে পারিনি বলেই তো বাড়িটা আমি রঘুকে দান করে দিতে চেয়েছিলুম। তাহলে আমি আর কিসে দোষী? ওসব তোমার বানানো কথা, আমাদের খপ্পরে পড়ে এখন বলছো। ও কথা আমরা বিশ্বাস করব না। এসো ঘরে ঢোকো। ওই ঘরের মধ্যে তোমাকে আর তোমার অপবিত্র আত্মাটাকে বন্দি করে রাখবো। কেউ জানবে না, কেউ শুনতেও পাবে না তোমার আর্তনাদ। এই ঘরেই চিরকাল বন্দি হয়ে থাকবে তুমি। এই ঘরেই তোমার শাস্তি। এসো এসো এসো, সোজা ঘরের মধ্যে ঢুকে যাও, আর দেরি করো না। রাত অনেক হলো। হঠাৎ সামনে দুহাত বাড়িয়ে দিলেন ঠাকুরদা।
বললেন, এই দুনিয়ায় এখন আর কারোর ক্ষমতা নেই তোমাকে রক্ষা করে, এসো এসো এসো। মনের সমস্ত ইচ্ছার বিরুদ্ধে খানিকটা এগিয়ে গেল ননি। বলল, এই আপনাদের অন্যায় জুলুম। আমার সম্বন্ধে যা তা ভাবছেন, এখন আমাকে তেমন মিছিমিছি বিপদেও ফেলতে চাইছেন। আমি যদি ঘরে না ঢুকি তাহলে আপনি কি করতে পারেন? বারান্দার মাঝখানে থেমে বলল ননি, আমার কথা না শুনলে তোমার কপালে দুঃখ আছে। আমি আধার ভৈরবকে জাগাবো, সে তোমার চুলের মুঠি ধরে তোমাকে ঘরের মধ্যে ঠেলে দেবে। যাই করো আর তাই করো, শাস্তি তোমাকে নিতেই হবে। ঠিক আছে, রুখে দাঁড়িয়ে ননি বলল, আমি আর ওদিকে এগোবই না, নিচে নেমে যাব, সেখান থেকে হেঁটেই স্টেশন চলে যাব। বলেই তাড়াতাড়ি পিছনে ফিরে ও সিঁড়ি দিয়ে নামতে গেল। সঙ্গে সঙ্গে বাইরে কোথায় বিশ্রীভাবে একটা পেঁচা ডেকে উঠল। সেই ডাক থামার সঙ্গে সঙ্গে বাড়িটার অন্য কোনোখানে একটা বিড়াল কোঁকিয়ে উঠল, ওয়াও ওয়াও ওয়াও, যেন বিড়ালটা বাড়ির কোনো ঘরে আটকা পড়েছে। মনের মধ্যে প্রচণ্ড অস্বস্তি নিয়ে ননি সিঁড়ির বাঁকের মুখে এসে পড়ল। এ বাড়িতে আর এক মুহূর্তও থাকবে না। বাঘ ফিরতেই কি যেন এসে সজোরে ওর মুখে থাপ্পড় মেরে গেল। আতঙ্কে শিউরে উঠল ননি, থমকে দাঁড়ালো সিঁড়ির বাঁকে। উপর থেকে তক্ষুনি রঘুর গলা শোনা গেল, বীরপুরুষ, পালাচ্ছিস? পালাবি কোথায়? এ বাড়িতে ঢোকা যায়, বার হওয়া যায় না। উঠে আয়, উঠে আয় বলছি। এলি উঠে? এ কথার কোনো জবাব না দিয়ে 3-4টে করে সিঁড়ি লাফিয়ে নেমে ননি একতলার বারান্দায় এসে থামলো। ডান দিকের একটা দরজা দিয়ে ও এখানে এসেছিল, সেই দরজাটা দিয়েই ও বাইরে চলে যাবে। অন্ধকার ওর চোখে একদম সয়ে গেছে। দরজাগুলো ও স্পষ্ট দেখতে পাচ্ছে। প্রথম দরজাটা খুলল না, দ্বিতীয়টাও খুলল না। তাহলে ও কোন দরজা দিয়ে ভেতরে এসেছিল? কানে এলো ওর পেছনে সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ, কে যেন পা ঠুকে ঠুকে নামছে নিচে, থপ থপ থপ। সে এগিয়ে আসছে ওর দিকে। পাগলের মতো তৃতীয় দরজাটাতে প্রাণপণ শক্তিতে ধাক্কা মারল ননি। দড়াম করে দরজাটা খুলে গেল। প্রায় মুখ থুবড়ে পড়তে পড়তে রয়ে গেল ননি। যাক বাবা, বাইরে যাওয়ার পথ তাহলে খুঁজে পেয়েছে এতক্ষণে। অন্য দিকের দরজাটার দিকে এগোলো। এগোতে ওকে হলো না। পেছনের দরজাটা প্রচন্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। সমস্ত ঘরটা জুড়ে ঘোর অন্ধকার ঘনালো। কোন দিকে যে কি তা আর বুঝতে পারল না ননি। আন্দাজে ও বাইরের দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো। ওটা বন্ধ, ওটাও কিছুতেই খুলতে পারল না। এই দরজাটা নয়, নিশ্চয়ই অন্য আর একটা দরজা আছে ঘরে। সেটা দিয়েই ভেতরে এসেছিল রঘু। দেওয়াল ধরে ঘরের একদিক থেকে অন্য দিক হাতড়ে বেড়াতে লাগলো ননি। আছে, আরও 2টো দরজা আছে ঘরটাতে, কিন্তু সে দুটো খোলে এমন শক্তি নেই ওর দেহে। ওকে এই ঘরের মধ্যেই বন্দি করেছে রঘু। কিন্তু কেন? কি করেছে ও রঘু? মামলা জিতেও তো বাড়িটা দিয়েই দিতে চেয়েছিল, তাহলে ও কেন এমন করছে ওর সঙ্গে? সত্যি ভীষণ ভয় পেয়েছে ননি। যা করছে রঘু তা তো আর সহজভাবে নেওয়া যাবে না। ও তাহলে এখন কি করতে চায় ওকে নিয়ে? প্রাণে মেরে ফেলতে চায়? তা কি সম্ভব? কিন্তু ওর ঠাকুরদা, তিনি তো এর মধ্যেই আছেন, তার মতো বয়স্ক একজন। আতঙ্কে শিউরে উঠল ননি। ঠাকুরদা, তিনি তো কবেই গত হয়েছেন, তিনি আসবেন কি করে আবার? ছায়া ছায়া মূর্তিগুলো তাহলে কাদের? রঘু কি ওকে ভয় দেখিয়ে কিছু লিখিয়ে নিতে চায়? কিন্তু সে লেখায় ওর কি লাভ হবে? বাইরে বার হয়েই তো ও অস্বীকার করবে ওই লেখার কথা। তবে কি করতে চায় রঘু ওকে নিয়ে? মজা করতে চাই আমি তোকে নিয়ে, ওর কানের কাছে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল রঘু। আতঙ্কে ফিরে দাঁড়ালো ননি। হ্যাঁ, ওর খুব কাছেই দাঁড়িয়ে একজন, যার গলাই বলে দিচ্ছে সে রঘু। কিন্তু এই বন্ধ ঘরের মধ্যে এলো কি করে ও? ঘরের কোনো দরজাই তো খোলার শব্দ পায়নি ননি। আমাদের আর কিছুতেই বাধা দিতে পারে না। ওরে বোকা, ওরে গাধা, এখনো বুঝলি না আমরা কে? মামলার কথা গোপন রেখে আমার বন্ধু সেজে মনে মনে তুই খুব মজা লুটেছিলি। এখন আমিও তোকে এখানে এনে এই ঘরের মধ্যে বন্দি করে তেমনি মজা লুটছি। এ বাড়িতে কেউ আসে না,
রাতের অন্ধকারে আমরা ঘুরে বেড়াই আনাচে কানাচে। আমরা যে মুক্তি পাইনি রে বাবা। পাবো কি করে বল? ভালো মানুষ আমার ঠাকুরদাকে তোর ঠাকুরদা ঠকিয়েছিল। যখন সে কথা ঠাকুরদা বুঝতে পেরেছিলেন, তার সে কি হাহাকার! তার সেই হাহাকারই আজও এই বাড়ির মধ্যে তাকে আটকে রেখেছে। তারপর আমার সঙ্গে তুই বিশ্বাসঘাতকতা করলি। আমি মরার আগে পর্যন্ত সে কথা ভুলতে পারিনি। আমিও তাই মুক্তি পাইনি। আজ তোর সঙ্গে শেষ খেলা খেলে তৃপ্তি পাবো। কি জানি তখনই হয়তো আমার ঠাকুরদারও মুক্তি। উফ, কি যন্ত্রণা নিয়েই না আমরা দুজনে এই বাড়িটার চার দেওয়ালের মধ্যে ঘুরে মরছি। আয় না রে, কাছে আয়, তোকে ভালো করে বুঝিয়ে দিই কি যন্ত্রণা আমাদের। এক ছুটে ননি ওদিকের দরজাটার ওপর আছড়ে পড়ল। সে কালের মজবুত মেহগনি কাঠের দরজা, একটুও নড়ল না। হি হি করে হেসে উঠল রঘু। অন্ধকারের মধ্যে চেঁচিয়ে ডাকলো, ও ঠাকুরদা, ঠাকুরদা, এসো এসো, দেখে যাও কি মজা। খাঁচায় আটকা পড়া ইঁদুরের মতো করছে ও। এসো না, দেখে যাও। আর আপনারাও আসুন সকলে, যে যেখানে আছেন। না, ঘরের কোনো দরজাই খুলে যাবে না, সব কটাই শক্ত করে বন্ধ করা। সত্যিই খাঁচাকলে আটকা পড়া ইঁদুরের মতো অবস্থা ও। এখন যদি ও বুদ্ধি হারায় তো সর্বনাশ হবে। যাই ঘটুক না কেন, ওকে সাহস দেখাতেই হবে, তা না হলে ওরা পেয়ে বসবে। এদিক ওদিক তাকাতেই থাকলো ননি। রঘু বলল, তোর মনে আছে ননি, যে দিনটা ছিল আমাদের বাড়িতে উৎসব? আমার গান বাজনা ভালো লাগতো। ওস্তাদ বিলিমরিয়া এসেছিলেন সেদিন। গান বেশ জমে উঠেছিল। এমন সময় মাখনবাবু, আমাদের সরকার মশাই, আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলেছিল তোর মামলা জেতার কথাটা। তুই জানতিস, তুই আমাকে কিছু না বলে আমারই ঘরে বসে মাথা দুলিয়ে গান শুনছিলিস। সেদিনের কথাটা আজও এখানে গানের জলসা হবে, তুই শুনবি, আর আমরা সবাই বসে বসে খুশিতে মাথা দোলাবো। কথার শেষে ও দুবার হাতে তালি মারল। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে কেমন যেন একটা নরকের আলোর আভাস জাগলো। বাইরের দরজাটা আঁকড়ে ধরে ননি তাকিয়ে দেখল, ঘরের মাঝখানে ফরাস পাতা। ওস্তাদ কানে হাত চাপা দিয়ে গান গাইছেন। তার ভাষা শুনে আঁতকে উঠল ননি। আয় জেগে আয় অন্ধকারের সব তোরা, নরক জাগা গান শোনাবো আজ তোদের। আসর ঘিরে বস না তোরা, সদ্য মরা আনকোড়া। বাজবে হাড়ের খটখটানি বাদ্য মধু। কলজে ছেঁড়া সুরের সাথে ধর না তোরা, শ্মশান জাগা গুমড়ে ওঠা হাওয়ার সুর। গানের মধ্যেই রঘু এগিয়ে এলো ননির দিকে। হি হি করে হেসে বলল, কিরে, এখানে দাঁড়িয়ে রইলি কেন? তোর সম্মানে গান গাইছেন ওস্তাদ, বস এসে বাহবা দে, মাথা দোলা, তা না হলে গানে উনি উৎসাহ পাবেন কি করে? ওর কথা শেষ হতেই আসরের সবাই মুখ ফিরিয়ে একসঙ্গে বলল, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই, আসুন, আপনি বসুন এসে। শিউরে উঠল ননি। আসর ঘিরে বসে থাকা যারা ওর দিকে ফিরে তাকিয়েছেন সব কজনেই কঙ্কাল। মাঝখানে তানপুরা হাতে গান গাইছেন যে, সেও কঙ্কাল। আঁতকে চেঁচিয়ে উঠল ননি। প্রাণপণ শক্তিতে দরজাটা ধাক্কা দিতে লাগলো। বিকট আওয়াজ করে দরজাটা খুলে গেল। প্রায় ছিটকে বাইরে বার হয়ে এলো ননি। পিছনে প্রাণ কাঁপানো অট্ট হাসি উঠল। পড়িমড়ি করে ছুটে ননি গেটের বাইরে এসে বসে পড়ল। আবারও ছুটতে যাচ্ছিল। হঠাৎ সামনে যেন এসে থামলো একটা সাইকেল রিক্সা। রিক্সা থেকে প্রসন্ন চেঁচিয়ে উঠল, ভয় পাস না ননি, ভয় পাস না, আমি প্রসন্ন। ননি এখানেই ঢলে পড়ল। তারপর যখন ও চোখ খুলল, ও শুয়ে আছে প্রসন্নর ঘরে। প্রসন্ন ওকে তাকাতে দেখেই বলল, যাক, বাঁচলি, যা চিন্তায় ফেলেছিলি। কেমন যেন চোখে তাকালো ননি ওর দিকে। প্রসন্ন বলল, তুই চলে যেতেই আমার মনে হলো কাজটা ভালো করলাম না। তোর পেছনে রিক্সা নিয়েই ছুটলাম। আগে গেছিলাম রঘুদের এখনকার বাড়িতে। ওখানে সবাই বলল মাস 2 আগে রঘু মারা গেছে। শুনে অবাক হলাম। তাহলে রঘুর নামে কে তোকে চিঠি দিল? এর মধ্যে গোলমাল আছে, বুঝেই চলে এসেছি এখানে। তা তুই অমন পাগলের মতো ছুটছিলিস কেন?
তখনই ননির মনে পড়ে গেল রঘুর চিঠিটার তারিখ প্রায় 2.5 মাস আগের। তাহলে ওই ভয়ঙ্কর চিঠিটা রঘু বেঁচে থাকার সময় লিখেছিল। প্রতিশোধ নেওয়ার জন্যই কি তাহলে ওর আত্মা আজ এমন করে ওকে বন্দি করেছিল? ভাগ্যিস ওর ধাক্কায় শেষ পর্যন্ত দরজাটা খুলে গেছিল, তা না হলে কি যে হতো। আমার আজকের গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।